স্টোরির আগের পার্ট ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে প্লেলিস্ট থেকে চেক করতে পারেন। গল্পের নাম ডেভিল লাভার সিজন 2 পার্ট 8। হাই ফ্রেন্ডস, থ্যাঙ্কস আমাকে এত সাপোর্ট করার জন্য। আমি অবশ্যই চেষ্টা করব এই গল্পে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আমার অবসেস লাভার গল্পটি শেষ হয়েছে, নতুন গল্প নিয়ে আসতে চলেছি আগামী 2 দিনের মধ্যেই। তাই সকলকে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন আরম্ভ করি। আরিয়ান খুব রাগ করে গাড়ি চালাচ্ছিল। মনে হচ্ছিল যেন তার চোখে আগুন বেরোচ্ছে। সে দ্রুত এত গাড়ি চালাচ্ছিল, মাত্র 45 মিনিটে 1 ঘন্টার যাত্রা কভার করেন তিনি। ডার্ক হাউসের বাইরে জোর শব্দে তার গাড়ি থামে, আর আরিয়ান যখন রাগে ফুঁসতে ফুঁসতে গাড়ি থেকে নামতে যাচ্ছিল, তখন তার ফোন বেজে উঠল। আরিয়ান যখন লাল চোখ করে ফোনের দিকে তাকায়, তখন রণজয়ের কল ভেসে আসছিল। বোধহয় অনেকক্ষণ ধরে আরিয়ানকে কল করছিল, কিন্তু গাড়ির গতির কারণে সে শুনতে পায়নি, কারণ 20টি মিসড কল ছিল। আরিয়ান কোনো অভিব্যক্তি ছাড়াই কল তুলে নেয়, আর সেখান থেকে দ্রুত রণজয়ের কণ্ঠস্বর শোনা যায়। সে বলছে, বস, ওই মেসেজটি এডিট করা হয়েছে। লেডি বস এমন কোনো মেসেজ পাঠাননি, কারণ আপনি বলেছিলেন আমরা লেডি বসের পুরো ফোন সিস্টেম হ্যাক করেছিলাম। সে সম্ভবত এক নিঃশ্বাস এই কথা বলল, তারপর সে চুপ হয়ে যায়। সে খুব দ্রুত এইসব কাজ করেছিল। সম্ভবত সে তার লেডি বসকে নিয়ে বেশ চিন্তিত ছিল, কারণ সে তার বসের রাগ খুব ভালো করেই জানে। এবং যখন থেকে সে ইরা সম্পর্কে সত্য জানতে পেরেছিল, তখন থেকেই তাকে খুব নিষ্পাপ এবং ভালো মনে হয়েছিল। সে কারণেই তিনি খুব দ্রুত এইসব জানতে চেষ্টা করেছিলেন, যাতে তার বস তার লেডি বসকে রাগ করে কিছু না বলে। আরিয়ান যে এতক্ষণ লাভায় পরিণত হয়েছিল এবং ইরার উপর ফেটে পড়তে যাচ্ছিল, হঠাৎ রণজয়ের কথা শুনে আয়ানের চালাকি বুঝতে পারে, আর ফোনে হাত শক্ত করে। তিনি তার অ্যাসিস্ট্যান্টকে শুধু বললেন, গুড জব, এই বলে সে কল কেটে দেয়। এই সময় আয়ানের প্রতি রাগ এবং ইরার প্রতি ভালোবাসা আরিয়ানের মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল। হ্যাঁ, সে খুশি ছিল যে ইরার প্রিয় না হলেও সে আয়ানকে আর পছন্দ করবে না, এবং তারপর একটি সময় আসবে যখন সে তাকে ভুলে যাবে। কিন্তু সে কি সত্যি তার 13 বছরের ভালোবাসা ভুলে যাবে, যার জন্য সে এতটা পথ এসেছিল? এতে বোঝা যায় যে সে আয়ানকে কত ভালোবাসত। তাহলে সে কি কখনো তাকে এভাবে ভালোবাসতে পারবে? আরিয়ানের মনে হাজারো কথা ঘুরপাক খাচ্ছিল, কিন্তু তার মুখ এখনও আবেগহীন। কিছুক্ষণ আগের রাগান্বিত চেহারা এখন শান্ত হয়ে এসেছে। তাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টির জন্যই ইচ্ছাকৃতভাবে এসব করেছে আয়ান, যাতে আরিয়ান ইরার সাথে কিছু ভুল করে এবং ইরা তাকে আরও ঘৃণা করতে শুরু করে। কিন্তু কেউ বলে না, দুই পক্ষের মানুষ যখন একে অপরকে সত্যিকারের মন দিয়ে ভালোবাসে, তখন লাখ ভুল বোঝাবুঝি, লাখ দূরত্ব থাকলেও তারা কখনোই একে অপরের থেকে বিচ্ছিন্ন হয় না। আয়ানের উপর খুব রাগ হলো আরিয়ানের। তিনি চাইলে তাকে এখনই মেরে ফেলতে পারতেন, কিন্তু চিন্তামণি রানার কারণে আয়ান সবসময় রক্ষা পায়। কিন্তু এখন আরিয়ানের এসব সহ্য হচ্ছিল না। সে তার ডেস্কবোর্ড থেকে একটা সিগারেট বের করে তার গাড়ির জানালা নামিয়ে তার মেঝের দিকে তাকায়, যার দরজা বন্ধ ছিল। তারপর সে নিজেকে শান্ত করার জন্য সিগারেটের লম্বা পাপ নিতে শুরু করে। আরিয়ানের মুখে ঠান্ডা ভাব, তার আভা ঠান্ডা ছিল, এবং তার চোখে ছিল একটি সংকল্প কোনো কিছু সম্পর্কে। এরপর সে ডার্ক হাউসের ভিতরে না গিয়ে সে তার কটেজে যায়, যেখানে সে তার অস্ত্র এবং অনুশীলন করতেন। মেজাজ ভালো না থাকলেই তিনি সেখানে গিয়ে অনুশীলন করতেন। এখানে ইরা হঠাৎ জেগে ওঠে। তার মনে হলো বোধহয় আরিয়ান এসেছে, কিন্তু সে এটাকে ভ্রম বলে বিশ্বাস করে, এবং তারপর কিছু খেতে হলের নিচে যায়, কারণ সে ক্ষুধার্ত ছিল। এইভাবেই ধীরে ধীরে সন্ধ্যা এবং সুন্দরভাবে রাতে পরিণত হয়, আর রাতের খাবার খেয়ে ইরা সোজা রুমে চলে যায় এবং এই ইউরোপিয়ান দেয়াল সাইজের ঘড়িটা দেখে নেয়, যেটাতে তখন 9টা বেজে গেছে। সে জানতো যে আরিয়ান আসতে এখনো সময় আছে, এবং সেও তার উপর রাগ করেছিল, যার কারণে এই সম্পর্কে বেশি চিন্তা না করে সে তার ফোনে টেম্পল রান গেমের নতুনটা ইনস্টল করে এবং সময় কাটানোর জন্য এটি খেলতে শুরু করে।
খেলা খেলতে খেলতে কখন রাত 10টা বেজে যায় সে সময় বুঝতে পারেনি। সে খুব উত্তেজিত ছিল এবং একজন গেমারের মতো সে গেমের সমস্ত স্তর অতিক্রম করেছিল। তখন রুমের গেট খুলে যায় আর সেই সময় সে খেলায় ব্যস্ত ছিল। আর আরিয়ান কোট হাতে নিয়ে ভেতরে আসে। বিছানায় বসে থাকা প্রিন্সেসের দিকে তাকায় সে, যাকে দেখার জন্য সে রাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইরা দরজা খোলার শব্দ শুনে ওদিকে তাকায়। তখন তার চোখ আরিয়ানের শান্ত চোখের সাথে মিলিত হয়। ইরা আরিয়ানের এই দৃষ্টিতে কেঁপে উঠল, কিন্তু সে এখন সত্যিই রেগে আছে, যার কারণে সে তার খেলায় চোখ ফেরায় এবং তাকে ইগনোর করে। আরিয়ান তার বিরক্তি খুব ভালো করেই বুঝতে পারল, কিন্তু ওকে কিছু না বলে কোটটা সুন্দর করে সোফায় রেখে ওয়াশরুমে গেল শাওয়ার নিতে। ইরা যখন ওয়াশরুমের গেট বন্ধ হয় তারপর সেদিকে তাকায়। কিছুক্ষণ পর আরিয়ান বেরিয়ে এলো। তারপর সোজা ইরার দিকে না তাকিয়ে ক্লোজেট রুমে গেল। কিছুক্ষণ পর তিনি স্বচ্ছ সাদা শার্ট ও সাধারণ সাদা প্যান্ট পরে বেরিয়ে আসেন। তার সাদা নাইট ড্রেসে তাকে খুব মার্জিত দেখাচ্ছিল। ইরা তাকে সম্পূর্ণ উপেক্ষা করে। কিছুক্ষণ পর আরিয়ান রাতের খাবার খেয়ে ফিরে এসে ল্যাপটপ নিয়ে সোফায় বসে এবং অফিসের সব কিছু কাজ করা শুরু করে। এতক্ষণ তাদের মধ্যে কোনো কথাবার্তা হয়নি। সেই নিরিবিলি ঘরে শুধু ল্যাপটপের কিবোর্ডের শব্দ শোনা যাচ্ছিল। আরিয়ান যখন তার কাজ শেষ করে সে সেই ইন্টারফেস থেকে লগ আউট করে এবং তারপর ল্যাপটপকে একপাশে রাখে। তারপর বিছানার দিকে এগিয়ে আসে। ইরা আরিয়ানকে বিছানার দিকে আসতে দেখে বিছানা থেকে উঠে বালিশ নিয়ে সোফার দিকে এগিয়ে যায়। আরিয়ান ওর নিচের ঠোঁট কামড়ে ধরে ইরার কাজ দেখছিল। সে তার জায়গা থেকে থেমে শান্তভাবে ইরার কবজি ধরে জিজ্ঞেস করে, এসব কি? ওর হাত থেকে হাত ছাড়িয়ে দিয়ে ইরা একটু জোরে জবাব দেয়, আমার হাত ছেড়ে দাও আরিয়ান রাওয়াল। তোমার সাথে ঘুমাতে আমার কোনো আগ্রহ নেই। ইরার মুখ থেকে আয়ুর বদলে আরিয়ান রাওয়ালের কথা শুনে মুখ ঠান্ডা হয়ে যেতে লাগলো এবং ইরার কবজিতে তার মুঠি শক্ত হয়ে যায়। আর সাই ইরাকে এক ঝটকায় নিজের দিকে টেনে নিয়ে তার চোখের দিকে তাকিয়ে আবেগহীন কণ্ঠে বলল, কিসের এত রাগ করছো? তার থেকে দূরে থাকার ব্যর্থ চেষ্টা করতে গিয়ে ইরা রেগে বলল, আমি যে বিষয়ে রাগ করি না কেন তাতে তোমার কিছু যায় আসে না। সর্বোপরি তুমি তো গ্রেট আরিয়ান রাওয়াল। এই বলে সে তার কোমর থেকে তার হাত সরিয়ে নিতে শুরু করে। ইরার কথায় এখন আরিয়ানও রেগে যাচ্ছিল, কিন্তু সে নিজেকে শান্ত করে ইরার কপালে চুমু খেয়ে মৃদুস্বরে বলল, ব্যাপারটা আর বাড়াও না, আর চুপচাপ আমার সাথে থাকো। এই বলে সে তাকে আদর করে কোলে তুলে বিছানায় নিয়ে আসে এবং সে তাকে তার বাহুতে ধরে শুয়ে পড়ে। আরিয়ান ওর ঠোঁটে ঠোঁট রেখে আস্তে আস্তে ওর ভেতরে ঢুকে যায়। ইরা আবার একই অসহ্য যন্ত্রণা অনুভব করে, কিন্তু আরিয়ানের চুম্বনে তার কণ্ঠস্বর তার ভেতরে ডুবে গেল। আরিয়ান ধীরে ধীরে সম্পূর্ণরূপে তার মধ্যে প্রবেশ করে এবং তারপর তার সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে। ইরা তার কাঁধ শক্ত করে ধরেছিল এবং তার চোখের কোণ থেকে কয়েক ফোঁটা অশ্রু প্রবাহিত হয়েছিল। ইরা অশ্রু সজল চোখে আরিয়ানের দিকে তাকায়, যে ঠোঁটে চুমু খেয়ে অন্তরঙ্গ হয়ে যাচ্ছিল। সময়ের সাথে সাথে বন্য হয়ে উঠেছিল আরিয়ান। অন্তরঙ্গ অবস্থায় সে ইরার ঠোঁট ছেড়ে তার দিকে তাকায়। ইরাকে হালকা কাঁদতে দেখে ও তার মুখে ব্যথা এবং কয়েক ফোঁটা ঘাম দেখা যায়। সেই জন্য তার ঘাড়ে চুমু খেতে খেতে সে একটু কোমল হয়। আরিয়ান গভীর রাত পর্যন্ত তার সাথে ঘনিষ্ঠ হয়। ইরার দীর্ঘশ্বাস এবং কান্না সেই ঘরে প্রতিধ্বনিত হয়েছিল। যতই বিরক্তি থাকুক না কেন, আরিয়ানের কাছ থেকে ইরার সবটুকুই প্রয়োজন, তার ভালোবাসা, তার ভদ্রতা, তার চাপ দেওয়া এবং তার যত্ন নেওয়া সব ভালো লাগে। এখন এইভাবে করা ইরার জ্বলন্ত হৃদয়কে শীতল করে দিয়েছে। সর্বোপরি কেন তার সাথে হবে না? সে আরিয়ানের এই স্পর্শ এবং ভালোবাসার জন্য অনেক আকুল হয়ে থাকে এবং সে তাকে খুব ভালোবাসে, হয়তো খুব বেশি। কিন্তু সে আরিয়ানকে দেখতে চায়নি যে সে এখন তার বাহুতে খুব আরামদায়ক ও স্বাচ্ছন্দ্য বোধ করছে। এরপর ওর কাছে নিয়ে আরিয়ান চোখ বন্ধ করে বলল, এখন ঘুমাও, কাল যেতে হবে। ইরার কাল যার কথা ভাবতেই একটা কথা মাথায় আসে, আর নিজেকে একটু শক্ত করে আরিয়ানকে আস্তে করে বলল, আয়ু। ইরার মুখ থেকে আবার আয়ু শুনতে পেরে আরিয়ান খুশি হয়, কিন্তু তার ঠান্ডা প্রকৃতির কারণে সে শুধু তাকে বলে, হুম।
ঠট কামড়ে মৃদু গলায় ইরা বলল, তোমার মনে আছে ছোটবেলায় আমরা সবাই কত ভালো বন্ধু ছিলাম, তাই না? আরিয়ান তার শৈশবের সেই সব মুহূর্ত মনে করতে থাকে, কিন্তু আরিয়ান তাকে শুধু বলে, হুঁ, মনে আছে। ইরা ওর কথা শুনে খুব খুশি হলো এবং ওরও ভালো লাগলো যে আরিয়ান ওর কথার জবাব দিচ্ছে। ইরা তার বুকে শুয়েছিল, তার মাথা আরিয়ানের প্রশস্ত বুকে, আর তার হাতও ছিল তার বুকে। আর আরিয়ান ওকে নিজের কাছে ভালো করে চেপে ধরল। আরও ভাবতে ভাবতে ইরা একটু ঘাবড়ে গিয়ে বলল, তুমি সেদিন কোথায় গিয়েছিলে? আর এত বছরে তুমি কখনো আমার সাথে দেখা করার চেষ্টাও করনি, কথা বলারও চেষ্টা করনি। কেন তুমি এটা করেছিলে? এবং যখন আমি এখানে এসেছি তুমি আমাকে অপহরণ করেছ। এবং ইরা হঠাৎ অনুভব করলো যে সে হয়তো অনেক বেশি বলে ফেলেছে, কিন্তু তার চোখে সব ঠিক ছিল। কিন্তু এখন সে রুমে একটা চাপ অনুভব করতে শুরু করেছে। হঠাৎ সেই রুমের পরিবেশ একবারে ঠান্ডা হয়ে গেল। ইরা একটু ইতস্তত করে মাথা তুলে আরিয়ানের দিকে তাকায়, আর তার নিঃশ্বাস আটকে যায়। ইরা যখন তার ছোট্ট মাথা তুলে আরিয়ানের দিকে তাকায়, মনে হয় যেন তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে মুহূর্তের মধ্যে। এবং সে দ্রুত তার মাথা নিচু করে এবং তার শার্টটি শক্ত করে ধরে রাখে এবং শক্ত করে চোখ বন্ধ করে। এই প্রশ্ন করে সে যেন অপরাধ করে ফেলেছে মনে হলো। আর ও পাশে আরিয়ানের চোখ বন্ধ করে ইরার কথা শুনছিল। এ কথা শুনে তার মুখে সীমা ছাড়িয়ে কঠোর হয়ে গেল, আর তার মুখ ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আর ইরা ওকে প্রথমে যে কথাটা বলেছিল সেটাই ওর মনে আসতে থাকে, যে তুমি সেদিন আসোনি কেন। সে ভাবছিল সেদিনের পর থেকে তাকে কোথাও দেখা যায়নি। সে পাগলের মতো সব জায়গায় ইরাকে খুঁজছিল। এমনকি সে নকুল চোপড়াকেও জিজ্ঞেস করেছিল, যাকে সে কখনো দেখেনি, ইরার কথা সে কোথায় গেছে। তখন নকুল আর আয়ন দুজনেই একসাথে তাকে খুব অভদ্রভাবে ঠাট্টা করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এবং তারা এমনকি বলেছিলেন যে ইরা কখনোই তার মতো একজন চাকর এবং নোংরা রক্তের লোকের সাথে দেখা করতে চায় না এবং তার মুখও দেখতে চায় না। তখন তার কোনো মূল্য ছিল না, যার কারণে সে ইরাকে খুঁজে পায়নি। কিন্তু সেদিন সে খুব কেঁদেছিল। ইরা যেদিন তাকে ছেড়ে চলে গিয়েছিল সেদিন সে কেঁদেছিল। তার বাবা মা মারা যাওয়ার সময় সে একইভাবে কেঁদেছিল। সে অনেক কষ্ট পেয়েছিল, কিন্তু হাল ছাড়েননি এবং কঠোর পরিশ্রম শুরু করেন। তারপর যখন তিনি সক্ষম হন তখন তিনি তার সূত্র থেকে তথ্য পান। যাই হোক, তিনি এটাও জানতেন যে ইরা সম্পর্কে জানার কোনো মানে নেই, কারণ ইরা তাকে চায় না। সে এমনকি তার মুখ দেখতে চায়নি, কিন্তু নিজের মনের জোরেই বাধ্য হয়েছিলেন। তাই তিনি যখন জানতে পারেন ইরা লন্ডনে আছেন, গত 7 বছর ধরে ইরাকে ফলো করছিল সে। ইরার অজান্তেই তিনি প্রতি মাসে লন্ডন যেতেন শুধু ইরাকে দূর থেকে দেখতে। তাকে দেখে তিনি সান্ত্বনা পেতেন এবং তারপর তিনি ফিরে আসতেন। সে চিন্তায় হারিয়ে গেল। তখনই সে অনুভব করল ইরা তার শার্টের মুঠি শক্ত করে ধরেছে এবং তার পুরনো ঠান্ডা মনোভাব ফিরে আসে, তার আবেগ এবং সেই ব্যথাগুলিকে চাপা দিয়ে। তিনি ইরাকে ঠান্ডা গলায় বললেন, আমি তোমার সাথে দেখা করতে বা তোমাকে খুঁজে পেতে এবং কথা বলতে আগ্রহী ছিলাম না। আর আমি তোমায় এখানে নিয়ে এসেছি কেন, আসার পর এসব করেছি কেন, তোমাকে বলার প্রয়োজন মনে করি না। ইরা অনুভব করতে পারল ওর কথাগুলো কতটা কঠোর, আর সেই সাথে সেও ইরাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। কিন্তু ইরা তার কথা শুনে যতটা ব্যথা অনুভব করছিল ততটা জোরে ধরায় অনুভব করছিল না। ইরা মনে মনে অসহায় ও হতাশাগ্রস্ত বোধ করে নিজেকে বলল, অর্থাৎ আয়ুর আমার সাথে দেখা করার বা আমাকে খুঁজে পাওয়ার কোনো আগ্রহ ছিল না। এবং তাছাড়া আমাকে জোর করে সেখানে পাঠানো হয়েছিল। প্রতিদিন তাকে মিস করতাম এবং প্রতিদিন কাঁদতাম। ইরার চোখ ভিজে গিয়েছিল, কিন্তু সে তার কান্না আটকে রেখে মনে মনে ব্যথায় বলেছিল, আমিও খুব পাগল। এত কিছুর পরেও সে আমাকে ভালোবাসেনি, যে আমার মতো পাগল হয়ে ঘুরে বেড়াবে। আমি তো শুধু তার বন্ধু। ইরা নিজেকে এসব বলছিল। লাইট নিভে যাওয়ার আওয়াজ শুনে আর সেদিকে তাকালে দেখে আরিয়ান এক হাতে নিয়ন লাইট ল্যাম্প বন্ধ করে দিচ্ছিল। ইরা আবার ওকে কোনো প্রশ্ন করে না এবং আস্তে আস্তে ঘুমাতে যায়, ভিতরে ভিতরে কাঁদতে থাকে। এইভাবে ঘুমিয়ে পড়ে আরিয়ানের উষ্ণ বাহুতে।
কিন্তু আরিয়ান এখনো ঘুমোতে পারছে না। ইরা ঘুমানোর পর খুব মনোযোগ দিয়ে ইরার মুখের দিকে তাকাতে থাকে। তার মনে কি ছিল আর মনে কি চলছিল একমাত্র তিনিই তা জানে। পরের দিন সকালে ইরা সকাল 8টায় ঘুম থেকে উঠে ইরা বিছানায় একা ছিল। ইরা উঠে বসে এবং গতকালের সব কথা মনে করতে শুরু করে। ইরা মন খারাপ করে এবং তারপর সে দুঃখিত মন নিয়ে ওয়াশরুমে যায় এবং ফ্রেশ হতে শুরু করে। আজ বিকেলে জয়পুর যাবে তারা। ইরা কিছুক্ষণ পর রেডি হয়। সে একটি সাধারণ সিলভার রঙের কুর্তি ও কালো জিন্স পরে। তারপর সে নেমে আসে এবং বিষণ্ণ মেজাজে সকালের নাস্তা শুরু করে, কারণ আরিয়ান তাকে খেয়ে না থাকার জন্য অনেক হুমকি দিয়েছিল, যার কারণে সে এসব বেরিয়ে যেতে পারেনি। সে কোথাও আরিয়ানকে দেখতে পায় না। সে বুঝতে পারে আরিয়ান নিশ্চয়ই অফিসে গেছে। ইরা তখন বেডরুমে এসে সায়রার সাথে কথা বলে। এভাবে আস্তে আস্তে বিকেল হয়ে যায়। আর ওদিকে আরিয়ান গাড়ির ডার্ক হাউসের বাইরে থামে। আর আরিয়ানের অ্যাসিস্ট্যান্ট এসে আরিয়ানের পাশ থেকে গেট খুলে দেয়। আর আরিয়ান উদ্ধত স্টাইলে তা থেকে বেরিয়ে আসে। সে তার কোট খুলে ফেলেছিল, যার কারণে তিনি সাদা শার্ট, কালো টাই ও কালো প্যান্টে ছিলেন এবং তার চারপাশে বসিয়ে আভা ছড়িয়ে পড়েছিল। তবে তাকে দেখতে খুব সুন্দর ও উৎকৃষ্ট লাগছিল। তার নীল ছায়া টেনে ভেতরে গিয়ে সে রণজয়কে উদ্দাম স্বরে বলল, সব কিছু রেডি? রণজয় উত্তর দেয়, হ্যাঁ বস। আরিয়ান আর কিছু না বলে সোজা সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে, কিন্তু তিনি থামেন এবং তার একজন মেয়েটকে জিজ্ঞেস করেন, সে কি দুপুরের খাবার খেয়েছে? কাজের মেয়েটি দ্রুত মাথা নিচু করে উত্তর দেয়, হ্যাঁ স্যার, লেডি বস খেয়েছেন। আরিয়ান আর কিছু না বলে নিজের রুমের দিকে চলে যায়। তারপর কাজের মেয়ে এসে রণজয়কে এক গ্লাস জল দেয়। সে সোফায় বসেছিল। অন্যদিকে আরিয়ান রুমে পৌঁছে দেখে ইরা শিশুর মতো বিছানায় শুয়ে আছে। তার কানে হেডফোন ছিল। গান শুনতে শুনতে হয়তো ঘুমিয়ে পড়েছে। ইরাকে দেখার সাথে সাথে আরিয়ানের আবেগহীন মুখে মৃদু হাসি ফুটে ওঠে এবং সে তার আরও কাছে চলে আসে। আর সবার আগে সে কান থেকে ওই হেডফোনগুলো খুলে ফেলে। তারপর তার ঠোঁটে হালকা চুমু দেয়। তারপরে তিনি তাকে তুলে দিতে তার ঠান্ডা কণ্ঠে বলেন, বউ ওঠো, আমাদের এখন যেতে হবে। আরিয়ানের মনে হলো একবার প্রিন্সেস বলে ডাকতে, কিন্তু ইরাকে কিছু বলতে চাননি, কারণ তার চোখে ইরাকে প্রিন্সেস বললে শুধু তার অফুরন্ত ভালোবাসার মজাক হবে। তার কথা শুনে ইরা তার বড় বড় পরিষ্কার চোখ খুলে দেখে সে তার সামনে আরিয়ানের সুদর্শন মুখ দেখতে পায়। তাকে দেখার পর সে কোনো প্রতিক্রিয়া জানায় না। সে উঠে বসে বলল, আমি একটু ঘুমিয়েছি, আমি রেডি, চলো যাই। এই বলে সে উঠে দরজার দিকে যেতে থাকে। আরিয়ান সরু চোখে করে ওর দিকে ওপর থেকে নিচে পর্যন্ত তাকিয়ে বলল, এই জামা কাপড়ে তুমি এভাবেই যাবে? আসলে ইরার কুর্তি ছোট ছিল এবং ওর হাতাও খুব ছোট ছিল। আর আরিয়ান এমন পোশাক ইরাকে জয়পুরে নিয়ে যাবে না বলেই সে তার দিকে তাকিয়েছিল, কারণ সে প্রাসাদে যাচ্ছিল। চারপাশে ছিল গ্রামের পরিবেশ, যার কারণে এসব পোশাক নিয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে ইরা। তার কথা শোনার পর ইরা নিজের দিকে তাকিয়ে এবং হঠাৎ নিজের দিকে তাকিয়ে তাকে মনে করিয়ে দেয় যে সত্যি সে কোন জায়গায় যাবে এবং আর সে ওখানে এসব পোশাক পরতে পারে না, কারণ সেও শৈশবে সেখানে ছিল, তাই তার কিছু মনে আছে। তাই সে তখন আরিয়ানের দিকে তাকিয়ে একটা সুন্দর মুখ করে বলল, তুমি নিচে যাও, আমি মাত্র 2 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি। আরিয়ান চোখ তুলে অভিমানী ভঙ্গিতে বলল, তুমি আমাকে অর্ডার দিচ্ছ? ইরা কয়েক মুহূর্ত আরিয়ানের দিকে তাকিয়ে থাকলো। তারপর ওর কোমরে হাত রেখে একই অভিমানীর সাথে বলল, হ্যাঁ, আমি তোমাকে অর্ডার করছি, এখন এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। ইরার সাথে ঝগড়া করতে আরিয়ান অনেক উপভোগ করছিল, কিন্তু তার এখন দেরি হচ্ছিল, যার কারণে ব্যাপারটা না বাড়িয়ে রুম থেকে বের হয়ে যাওয়ার সময় হুমকির সুরে বলল, মনে রেখো, তুমি আমার বউ হয়ে ওখানে যাচ্ছ, তাই আমার বউয়ের মতো প্রস্তুতি নিয়ে থাকো সেখানেও। তাই অন্যথায় সে ইচ্ছাকৃতভাবে